সংসার জীবনে পরিকল্পনা করি একরকম আর হয়ে যায় আরেক রকম। সত্যি বলতে হক কেড়ে নেওয়া যায়, ভাগ্য নয়। আমার ভাগ্যে যা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও একদিন পাবো। আমার আল্লাহ আমাকে কখনো ঠকাবেন না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। বাসায় আজকে টুকটাক অনেক কাজ আছে, সব কাজগুলোই এক এক করে করে নিব। প্রত্যেকটা কাজই অল্প অল্প করেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালে নাস্তা করলাম পরোটা, রুটি, তারপরে সাথে ডিম পোচ আর চা। তো নাস্তা খেয়ে আমি সবার আগে চেষ্টা করি আমার বাসাটাকে খুব সুন্দর করে আগে গুছিয়ে নেওয়ার জন্য। বাসাটা যদি সবার আগে গুছিয়ে নিয়ে সব কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই প্যারাটা নিতে হয় না। আমি আসলে রান্না বান্না শেষ করে তারপরে ঘরের কাজ করতে আসলে আমার কাছে কেমন যেন উল্টাপাল্টা লাগে। আমি সবার আগে নাস্তা করি বা কখনো কখনো নাস্তা করার আগেই ঘরটাকে গুছিয়ে ফেলি। আবার দেখা যায় যে নাস্তা করে তারপর আর কি ঘর দুয়ারগুলো গুছাতে আসি। তো যাই হোক, এই তো ঘর দুয়ারগুলো আগে গুছাবো, কাজকর্ম শেষ করব, এরপর কিন্তু আমি রান্নাটা করতে যাব। যেহেতু মেয়েরা বাসায় ফিরতে ফিরতে প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে যায়, তো এই কারণে আগে ঘরের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এখানে আমার মানি প্লান্ট একটা গাছ ছিল, ওই গাছটা সরিয়ে এখন আমি একটা স্পাইডার প্লান্ট গাছ রেখে দিলাম। ঘরের মধ্যে গাছ রাখতে আসলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে জামা কাপড় যে মার দিয়েছিলাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে আমি এগুলো রেখে দিব জায়গা মতো। আমাকে সেদিন একজন আপু ডেড আইডি থেকে আপুটা আর কি কমেন্ট করেছিল যে আপু তুমি কেন নিজেকে একটু পরিপাটি করে রাখো না। আপুর জিমেল আইডি হচ্ছে date6042। তো আপু লিখেছিল আপু কেন তুমি বাসায় একটু পরিপাটি থাকো না, সারাদিন শুধু ঘর পরিপাটি করো, নিজেকেও একটু গুছিয়ে রাখতে পারো, ভালো লাগবে তোমার। তো এই হলো আমার অবস্থা। দেখেন বাসায় যখন যে অবস্থাতেই থাকি না কেন, সেই অবস্থায় ক্যামেরাটা অন করে আমি কিন্তু কাজ শুরু করে দেই। এখানে যে নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো শুরু করব, সেই খেয়ালটা কিন্তু আমার আর আজকে নেই। আজকে বলতে কেন, কখনোই নেই। কারণ দেখা যায় কি যে কাজ করছি, আমার কাজটাকেই যে তোমার আপুরা ভালোবাসেন, তো সেই জায়গা থেকে ওইভাবেই আমি কাজ শুরু করে দেই। আমার দেখবেন কোনো জামা কাপড়েরও অনেক সময় ম্যাচিং বলতে কোনো জিনিস থাকে না। এই যে গায়ে এক রকমের ওড়না, আরেক রকমের জামা, আরেক রকমের সালোয়ার। তো আসলে আমার মনে হয় কি যারা সাংসারিক মেয়ে তারা কিন্তু এত দিকে খেয়াল করে ভিডিওর সামনে আসে না। কাজ করছি, সংসারের কাজ আমার দেখতে সবাই ভালোবাসে, সেই জায়গা থেকে কিন্তু ওইভাবে কাজগুলো শুরু করে দেই। তবে হ্যাঁ আপু, এটা আপু একদম সত্যি একটা কথা বলেছে যে নিজেকে একটু গুছিয়ে রাখতে পারলে নিজের কাছেই অনেক ভালো লাগা কাজ করে। আপুর এই কথাটা না আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন থেকে আমি সত্যিই চেষ্টা করব যে একটু হলেও নিজেকে পরিপাটি রাখার জন্য। তবে পরিপাটি থাকি না বললেও ভুল হবে। পরিপাটি আমি হয়তোবা দুপুরের পর হয়তোবা নিজেকে একটু করে নেই। সবসময় করি সেটাও না, মাঝে মাঝে করি। যেদিন দেখি আমার মনটা ভীষণ খারাপ, একেবারেই দেখা যায় মনটা ভালো লাগছে না, তখন দেখা যায় যে গোসলের পরে আমি মাথাটা একটু আঁচড়িয়ে নিই, চোখে একটু কাজল দিই, হালকা একটু লিপস্টিক পরি। এতে করে কিন্তু আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবেসে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার ভিডিওটি দেখে। এখানে দেখেন একটা হ্যাঙ্গারে আমি কয়টা কাপড় চোপড় রেখেছি। আসলে মেয়েরা বড় হওয়ার পর মেয়েদের কাপড় চোপড় এখন অনেক হয়ে গিয়েছে। তো একটা হ্যাঙ্গারে আমি 3টা 4টা করে ড্রেস রেখেছি।
আলমিরাটার মধ্যে এখন আর জায়গাই হচ্ছে না। তো আমার ছোটোখাটো যে একটা আলমিরা কিনবো বা ছোটোখাটো যে একটা ওয়ার্ড্রপ কিনবো সেটাও সম্ভব না, কারণ আমার বাসাটা এতটা ছোট হয়ে গিয়েছে। এখন কোনো নতুন জিনিস কিনে তারপরে আমি যে ঘরটার মধ্যে রাখবো সেই অবস্থা কিন্তু আমার আর নেই। তো সে জায়গা থেকে এই হিবিজিবি করেই কিন্তু আমার কাপড় চোপড়গুলো রাখতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি কখনো কিন্তু কোনো কিছু থেকে আশা ছাড়ি না। আমি খুবই আশাবাদী একজন মানুষ। আমি সব সময় চেষ্টা করি যে সব সময় আশা রাখতে হয়, আশা কখনো ছাড়তে হয় না। তো আশা তো রেখেছি জীবনে যদি কখনো কোনো একটা বড় একটা রুম হয় তখন না হয় আমি একটা নতুন ফার্নিচার কিনে তখন মেয়েদের কাপড় চোপড়গুলো আবার নতুন করে আমি ভাঁজ করে রাখতে পারবো। তো এই দিক থেকে এই যে ওয়ার্ড্রপটা খুব সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। মায়ের বাসায় যাওয়ার আগে ফার্নিচারগুলো ক্লিন করে রেখে গিয়েছিলাম। তো এই ৩-৪ দিন বাসায় ফিরে ফার্নিচারগুলো আর ওইভাবে ক্লিন করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু ভালো করে ক্লিন করে ফেলি, কারণ এগুলোর মধ্যে যদি ধুলাবালি একবার আটকে যায় তাহলে কিন্তু সেই ধুলাবালিগুলো পরিষ্কার করা অনেকটা কঠিন হয়ে যাবে। তো আজকে সব কাজ ফেলে রেখে আর কি অন্যান্য আরও অনেক কাজ ছিল, ওগুলো করার আগে ভাবলাম যে ফার্নিচারগুলো আগে একটু ভালো করে ক্লিন করি, এরপর না হয় কিচেনে যাব। কিচেনেও কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করতে হবে। আচ্ছা, অনেক আপুরাই বলতে পারেন যে আজকে আমার ভয়েসটা শুনতে হয়তো বা আপনাদের কাছে তেমন একটা ভালো লাগছে না। তো কি করব আপুরা বলেন, আসলে আমার ভয়েসের অবস্থা না খুব খারাপ হয়ে গিয়েছে। গত ২ দিনে আসলে আমার একটু কথা বলা বেশি হয়ে গিয়েছে। কথা বেশি বলার কারণে আমার ভয়েসের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। তো ইদানিং কেন যেন আমি আর আগের মতো একটু বেশি কথা বলতে পারি না। বেশি কথা বললেই না অটোমেটিকলি আমার গলাটা ভেঙে যায়। কী থেকে কী হয়ে গেল আল্লাহই ভালো জানে। আর এই যে বাজারের ব্যাগ ২ টা দেখতে পাচ্ছেন, মায়ের বাসা থেকে আসার সময় মা টুকটাক মাংস তারপর কিছু খাবার দিয়েছিল। তো ব্যাগগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সাবান দিয়ে। তো ব্যাগগুলো রেখে দিলাম। মায়ের বাসায় যখন যাবো আবার ব্যাগগুলো আর কি দিয়ে আসবো। আর এদিক থেকে এই যে পাপোশের মধ্যে দেখেন কত চুল আটকে আছে। ঘরটা যেহেতু ঝাড়ু দিব, ঘরটা ঝাড়ু দেওয়ার আগে আমি চুলগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা পাপোশ কিন্তু আমি প্রত্যেকদিন এভাবে ঘর আর কি ঝাড়ু দেওয়ার আগে চেষ্টা করি পাপোশগুলো খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য। তো আমি খাটের নিচ থেকে শুরু করে সোফার প্রত্যেকটা জায়গা থেকে ময়লাগুলো আমি ভালো করে উঠিয়ে উঠিয়ে বেলচা দিয়ে ময়লা অর্ধেকটা আর কি আগেই তুলে ফেলেছি। তো দেখা যায় বাসায় যেহেতু চুলের পরিমাণ এত বেশি, তো ৩ মা মেয়ে মাঝে মাঝে মনে হয় যে একেবারে ন্যাড়া হয়ে যায়। ৩ মা মেয়ে ন্যাড়া হয়ে গেলে হয়তোবা এই চুলের যন্ত্রণা ভোগ করতে হবে না। একে তো সাদা টাইলস, এগুলোর মধ্যে যদি চুল পড়ে থাকে তখন কেমন লাগে বলেন? তো একদম মাঝে মাঝে আমার মন মানসিকতাই খারাপ হয়ে যায় এই চুল পরিষ্কার করতে করতে। ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরাতে আবার একবার ঝাড় দিয়ে নিয়েছি। বাতাসে উড়ে কত ময়লা যে এদিক সেদিক আবার চলে যায়। যতই দরজা জানালা বন্ধ করে ঘর ঝাড়ু দিই না কেন, এখানে আমি এই যে গরম পানি করে নিয়ে আছি। তো আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে এখন কিছু কাপড় চোপড় ভিজিয়ে দিব। এই মোটা মোটা কাপড় চোপড়গুলো আর কি গরম পানি ছাড়া ধুলে না আসলে মনে হয় যে তেমন একটা পরিষ্কার হয় না। কেমন একটা ময়লা যেন মনে হয় যে আটকিয়ে থাকে। তো এগুলোই তো আমি এখন ধুয়ে দিচ্ছি। আচ্ছা, সাথী আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে, যদিও কমেন্টটা অনেক দিন আগে করেছে। আমি জানি না যে আপুটা আজকে আমার ভিডিও দেখবেন কি না। তো এমনও হতে পারে যে আপুটা আমার ভিডিও নাও দেখতে পারে। আমাকে রেগুলার যে সকল আপুরা কমেন্ট করে সেই সকলের আপুদের আইডি অথবা আপুদের দেখা যায় লঘুর চিহ্নটা আমার কিন্তু একেবারে মুখস্থ হয়ে যায়। তো এই আপুটা কিন্তু এই ফার্স্ট টাইম আমার চ্যানেলে কমেন্ট করেছে, অথচ আপুটা এমনভাবে কমেন্টটা করেছে, আপুর কমেন্টটা পড়ে না আমারই আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো আপু লিখেছিল, আচ্ছা আপু, তোমার ভিডিওর কাছে এলেই
ভিডিও দেখি আর কমেন্ট করি, তোমার কি আমার কমেন্ট চোখেই পড়ে না, নাকি দেখেও না দেখার ভান করো? আমিও কিন্তু সময় নষ্ট করে তোমার ভিডিও দেখি, আমিও একজন ভিডিও আপলোড করি। যাই হোক, ভিডিও খুব ভালো লাগলো। তো সাথী আপু, আমি আপনাকে বলবো যে আপনি সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার কোনো দরকার নাই। আর আমি একেবারে অন্ধ না, আমাকে যে সকল আপুরা আমাকে কমেন্ট করে, সে সকল আপুদেরকে আমি আমার জায়গা থেকে আমি যখন ফ্রি থাকি আমি চেষ্টা করি আপুদেরকে সময় দেওয়ার জন্য, আপুদের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। তবে আপু, তুমি যেহেতু ভিডিও আপলোড করো তা অনেক কষ্ট করে, তারপর আবার সময় নষ্ট করে ভিডিও দেখো, তা আমি আপু তোমাকে বলবো যে সময় নষ্ট করে তুমি আর 5 জনের ভিডিও দেখো, সমস্যা নাই। তবে আমার ভিডিও না দেখলে আমি খুশি হব। সবার আগে নিজের ভিডিওর দিকে ফোকাস, তারপর হচ্ছে অন্য কথা। যদি সময় সুযোগ হাতে থাকে এরপর না হয় তুমি আমার ভিডিও দেখবা, না দেখলেও কোনো সমস্যা নাই। যাই হোক, কষ্ট করে যে কমেন্টটা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আমি এই দেখতে পেলেন এই জারগুলো কিছুদিন আগে আমি এই কালো র্যাকটার মধ্যে রেখে দিয়েছিলাম। এই র্যাকটার মধ্যে রাখার পর তো এখানে না, যেহেতু জানালার পাশে নাকি একটু জানালা খুলে দিলেই প্রচুর কাঠের গুঁড়ো একদম এসে ভরে থাকে, তারপরে আবার কেমন যেন একটু তেল কাস্টে বেশি হয়ে যাচ্ছিল। এ কারণে আমি এখানকার প্রত্যেকটা জার আমি সরিয়ে নিয়েছি। তো জারগুলো সরিয়ে নিয়ে এরপর কিন্তু আমি আবার সে আগের জায়গা মতো রেখে দিলাম। আর এই র্যাকটা আবার আমি নতুন করে একটু গুছিয়ে নিয়েছি। হালকা পাতলা কিছু জারের কালেকশন নিয়ে এখানে রাখলাম। তো বেশি রাখলে দেখা যায় কি যে তেল কাস্টে একেবারে হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো এইখানে আমি চিন্তা করলাম যে ভিনেগারের বোতল বা সসের বোতলগুলো দেখি রাখা যায় কি না। তো দেখলাম যে না, সসের বোতলগুলো রাখতে গিয়ে এখানে জায়গা হচ্ছে না। খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কালো র্যাকটার মধ্যে রাখলাম, আর সাদা র্যাকের মধ্যে এই তো আমি সসের বোতল, সয়া সসের বোতল এগুলো রেখে দিচ্ছি। তো কাঁঠালের বিচি দিয়ে আর ডাঁটা দিয়ে আজকে ডাল রান্না করব। তো খোসাটা ছাড়িয়ে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা চাকুর সাহায্যে এই তো আমি আলাদা করে নিচ্ছি। তো আমি ওগুলো পরিষ্কার করে রেখে এই যে এখন ইনডোর প্ল্যান্টগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। গাছগুলোর মধ্যে অনেক ধুলাবালি পড়েছে, এগুলোকে একটু ভালো করে যদি গোসল করিয়ে দিতে পারতাম ভালো হতো। তবে আজকে যেহেতু অনেক কাজ করছি, আজকে ওইভাবে এদেরকে গোসল করিয়ে দেওয়ার মতো সময় আমার নাই। তো রান্নাটা বসিয়ে দিয়ে কাপড় চোপড়গুলোও ধুতে দিব। অফ ক্যামেরাতে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটেই নিয়েছি। আর এখানে মা ডাঁটা দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে। ডাঁটাটা কিন্তু আমার ঘরে সচরাচর তেমন একটা খাওয়া হয় না। আসলে ডাঁটাটা আমার এমনিতেই পছন্দ, তবে মেয়েরা কেন যেন ডাঁটাটা খেতে পছন্দ করে না। ডাঁটা তরকারিটা কিন্তু খেতে একটু পানি পানি লাগে। তো এদিক থেকে আমি সব কিছু দিয়ে তারপরে এই যে ডালটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। মায়ের বাসাতেও কিন্তু এভাবে ডাঁটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আর কি মাকে রান্না করতে বলেছিলাম। আমার কাছে খেতে ভালোই লেগেছিল। তবে কাঁঠালের বিচিটা যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। তো এদিক থেকে আমি ভালো করে হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তো আমি কারেন্টের চুলাতেও রান্না করব, এদিক থেকে সিলিন্ডারেও রান্নাটা করে নিব। ব্যস্ততার কারণে বা ছোট ভিডিও আপলোড করার কারণে হয়তো অনেক আপুদের কমেন্ট আমি পড়তে পারিনি। অনেক আপুরাই অনেক প্রশ্ন করে রেখেছেন। আমি আজকের ভিডিওতে কিছু কিছু আপুদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু কাটাকাটির কাজ করে নিই। রান্না করতে আসলে কত রকমের কাজ যে আমাদের করতে হয়। এখন আবার ঢেঁড়সগুলো ভাজি করে তারপরে আম এগুলো রেডি করে হাতের কাছে নিলে দেখা যাবে কি রান্নাটা ঝটপটে হয়ে যাবে। তো আমি যেহেতু কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে এরপর আমি আর কি সিলিন্ডারেই তরকারিটা আর ঢেঁড়স ভাজিটা করে নিব। তো আজকে তরকারি রান্না করতে বলতে আর কি মায়ের বাসায় যাওয়ার আগে আমি কই মাছটা যে ভেজে রেখে গিয়েছিলাম, ২ পিস কই মাছ আছে আর নরমালে দেখলাম রান্না করা ১ পিস কই মাছ আছে, ওটাই আর কি রান্না করে নিব। তো ভাতটা হয়ে গিয়েছে, আমি কারেন্টের চুলাতে ডালটা আর কি বসিয়ে দিয়েছি। এদিক থেকে এখন ভাজিটা আর কি বসিয়ে দিব।
সকাল থেকে একটানা একদমই এত কাজ করা, মাঝে মাঝে কিন্তু হাঁপিয়ে উঠি। যে একটানা এত কাজ আসলে ক করতে গেলেও কিন্তু কষ্ট, দম ফালানোর মতো সুযোগই পাই না। বাইরে এই রোদ আবার এই বৃষ্টি হচ্ছে। তো এই কারণে কিন্তু দেখা যায় কারেন্টটা একবার যাচ্ছে, আরেকবার আসতেছে। এই কারেন্ট যাওয়া আসার কারণে কিন্তু রান্নাটাও আমি ঠিকমতো করতে পারছি না। কাজ করতে একটা কথা বলি, ভিডিওর মধ্যে ভালো যখন কোনো একটা কথা বলি বা ভালো একটা জিনিস দেখাই, তখনই মনে হয় আমার কাছের কিছু মানুষ এবং দূর সম্পর্কের কিছু মানুষ যাদের সাথে আমার রক্তের কোনো কালেকশন নেই, তারা মনে হয় একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওই বিষয়ে একটু পরে কথা বলি। ওয়াসি ইসলাম আইডি থেকে আপু জানতে চেয়েছিল, আপু আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আপু একটা কথা জানার ইচ্ছে তোমার কাছে, প্লিজ একটু কমেন্টে অথবা ভিডিওতে বলিও। আপু তোমার যে ওয়াশিং মেশিনের কাপড় ওয়াশ করার জন্য দাও, ১ ঘন্টা মিনিটে ব্যবহার করো, প্লিজ একটু বলিও। রেগুলার কাপড় চোপড় বেডশিট কত মিনিটে বা কত সময় দিয়ে ওয়াশ করতে সময় সেট করো বলিও। তো আপু আমি কিন্তু রেগুলার যে কাপড় চোপড়গুলো ওয়াশ করি, ওগুলো ২৮ মিনিটে দিয়েই কিন্তু আমি রেগুলার কাপড় চোপড়গুলো ওয়াশ করে থাকি। তো ঘন্টাটা আমি কখন দেই, দেখা যায় অতিরিক্ত ভারী কোনো কাপড় চোপড় হলে বা ময়লাটা খুব বেশি হয়েছে, তখন দেখা যায় হয়তো আমি ঘন্টা দিই না, ৪০ মিনিট বা ৩৫ মিনিট এভাবে টাইমটা সেট করে দেই। ওইভাবেই কিন্তু আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দেই। তো আপু আজকের কমেন্টের রিপ্লাইটা দিতে না আমার অনেকটা দেরি হয়ে গেল। প্লিজ আপু কিছু মনে করো না। কারণ গতকালকে আমি ভিডিও দিতে পারিনি। মায়ের বাসাতে ছিলাম। মায়ের বাসা থেকে ২ টা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সে জায়গা থেকে আমি ২ টা ভিডিও যেহেতু ছোট ছিল, ভিডিও রিলেটেড কথা বলতে গেলে দেখা যায় কমেন্টের উত্তরগুলো কিন্তু ওইভাবে আর দেয়া যায় না। তো এই কারণে কিন্তু আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারিনি। তো একটু দেরিতে আপু কমেন্টের উত্তরটা দিলাম। যদি ভিডিওটা দেখে থাকো, ছোট্ট করে একটি কমেন্ট করো। তো রেগুলার কাপড়-চোপড় আমি ২৮ মিনিটের অপশন, যেহেতু লাস্ট ২৮ মিনিটের কম আর দেওয়া যায় না। এ কারণে আমি ২৮ মিনিটে দিয়েই কিন্তু ধুয়ে ফেলি। ঘন্টাটা আমার খুব কমই ব্যবহার করা হয় আপু। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এদিক থেকে এই যে আমি কথা বলতে কিন্তু কই মাছ রান্না করে নিয়েছি। আমার ডাল রান্না করাটাও কিন্তু হয়ে গিয়েছে। তো ডালটা ঢেকে দিলাম আর এখন আমি বিকেলের জন্য কিছু নাস্তা রেডি করব। তো আমি কড়াইটা ভালো করে ধুয়ে এখানে আবার আমি গরম পানি করে নিয়েছিলাম এই কেটেলটার মধ্যে। তো কিছু ফ্রেঞ্চ ফ্রাই করব আর নুডলস সিদ্ধ করে রেখে দিব। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমি আর ভিনেগার ব্যবহার করলাম না। আমার বাসায় ভিনেগার নাই। তো জুই যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইটা সেদ্ধ করে তারপর আর কি আমি হালকা আর কি একটা বলক চলে আসলে আমি নামিয়ে নিব ফ্রেঞ্চ ফ্রাইটা। নামিয়ে এরপর এই পানিটা দিয়ে আবার আমি নুডলসটা সেদ্ধ করে নিব। যেহেতু এই পানিটার মধ্যে লবণ ব্যবহার করেছি, নুডলস রান্না করার সময় লবণটা কিন্তু একটু কমই ব্যবহার করতে হবে। তো যেহেতু সিলিন্ডারে রান্না করছি, এই কারণে আর কি এই পানিটাই আবার দিয়ে দিচ্ছি। তো আজকে আর ঠান্ডা পানি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ধুয়ে নিলাম না, কারণ যেহেতু আমি অনেকটা শক্ত অবস্থায় নামিয়ে নিয়েছি। তো এটা যতটুকু গরম আছে ততটুকু গরমে আরেকটু হয়তোবা হালকা সিদ্ধ হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন বক্সে করে আমি এগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিব। এগুলোকে কিভাবে রাখবো সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সংসারের একা হাতে একটা কাজ কিন্তু আমাদের মেয়েদের থাকে না। কত শত কাজ যে থাকে, কাজগুলো করতে কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। সংসারে কাজ করতে মাঝে কত কিছু চিন্তা ভাবনা করি, এটা করব, ওটা করব, এটার পর সেটা করব। এইভাবে হয়তোবা সংসারটাকে সাজাবো, গুছাবো। কিন্তু সেই আশায় আমার গুড়ে বালি পড়ে যায়। তো সেই গুড়ে বালিটা যে সংসার পরিচালনা করে একমাত্র তার জন্যই পড়ে। তো আসলে ওই যে বলে না যে যখন যেভাবে চিন্তা করি সব চিন্তা মোতাবেক যে সবকিছু হবে তা না। আসলে কি আর করব, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তো আমারও হয়েছে সেই অবস্থা।
চিন্তা করি এক আর কাজে কর্মে হয়ে যায় আরেক। তো যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সকল কাজকর্ম শেষ। এখন আমি হাতে ঘরটা মুছে নেব। আর ঘরটা মুছে নিতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মপ দিয়ে ঘর মুছলে না আমার কাছে তেমন একটা ভালো লাগে না। হাত দিয়ে ঘর মুছে নিলেই মনে হয় ঘরটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।